আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, সিসিআর মডেল কলেজ। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থা এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আজকে যে আলোচনা করব তা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার, কী, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কী এবং এর বৈশিষ্ট্য। তো প্রথমে আসা যাক অর্থনৈতিক ব্যবস্থা কী। যেসব নিয়ম প্রণালী বা বিধি ব্যবস্থার মধ্যে জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আমরা অন্যভাবে বলতে পারি, উৎপাদনের উপকরণসমূহের ব্যবহার, উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ কীরূপ হবে তা যে ব্যবস্থার উপর নির্ভর করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আমি আবারও বলছি, উৎপাদনের উপকরণসমূহের ব্যবহার, অর্থাৎ আমাদের যে উৎপাদনের উপকরণসমূহ আছে, আমরা জানি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এ সকল উপকরণের ব্যবহার, উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ কীভাবে হবে তা যে ব্যবস্থার উপর নির্ভর করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা পরে অর্থনৈতিক ব্যবস্থাগুলো আসলে কিভাবে পরিচালিত হয়। অর্থনৈতিক ব্যবস্থাগুলো পরিচালিত হতে পারে ব্যক্তিগত উদ্যোগে, আবার হতে পারে রাষ্ট্রীয় উদ্যোগে, আবার কখনো কখনো দেখা যায় ইসলামী শরিয়া অনুযায়ী, অর্থাৎ ব্যক্তিগত বা রাষ্ট্রীয় কোনোটাই কার্যকর না হয়ে আল্লাহ তাআলার যে বিধান দেওয়া আছে ওই বিধান অনুযায়ী পরিচালিত হয়। যেমন আমাদের দেশে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ দুটিরই সংমিশ্রণ রয়েছে। আর আমরা যদি ব্যক্তিগত উদ্যোগের কথা বলি তাহলে আমরা আমেরিকার অর্থনীতির কথা বলতে পারি। আবার রাষ্ট্রীয় উদ্যোগে অর্থনীতি পরিচালিত হয় এমন দেশ হচ্ছে চীন। আর ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হয় এমন দেশ লক্ষ্য করলে দেখা যায় যে সৌদি আরবে। অর্থাৎ কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তার উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ করা হয়। অর্থনৈতিক ব্যবস্থা 4 প্রকার: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা ও 4 নম্বর ইসলামী অর্থব্যবস্থা। আমরা একটু আগেই বলেছি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পরিচালিত আছে আমেরিকাতে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা দেখতে পাই চীনে, আর মিশ্র অর্থব্যবস্থার উদাহরণ বলছে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা। আর ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সৌদি আরবের দিকে লক্ষ্য করলে আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাই। তো প্রথমে আসা যাক ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা ব্যক্তির হাতে, অর্থাৎ ব্যক্তি সকল সম্পদের মালিক এবং ব্যক্তি তার নিজস্ব নিয়ম অনুযায়ী ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। এ ধরনের অর্থব্যবস্থাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো আসা যাক ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। একটু আগে সংজ্ঞায় বলেছি যে সম্পদের মালিকানা ব্যক্তিগত থাকে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিক ব্যক্তি নিজেই। এক্ষেত্রে সম্পদের মালিকানার ক্ষেত্রে ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো সম্পদ ভোগ করতে পারে। এক্ষেত্রে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না। ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো তার উৎপাদন কাজ পরিচালনা করে, কি উৎপাদন করবে, কীভাবে উৎপাদন করবে তা ব্যক্তি বা বেসরকারিভাবে নির্ধারিত হয়। আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। এক্ষেত্রে ব্যক্তি তার নিজের উদ্যোগে যে কোনো কার্যাবলী পরিচালনা করতে পারে। ব্যক্তি নিজের উদ্যোগে বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে এবং উৎপাদনের ক্ষেত্রে যে মুনাফা হয় তা ব্যক্তি নিজেই লাভ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উত্তরাধিকার সূত্রে অর্জন। আমাদের দেশেও উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয় তা আমরা দেখতে পাই।
যদিও আমাদের দেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি, অর্থাৎ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক এই দুই অর্থনীতির সমন্বয়ে যে অর্থনীতি হয় তা মিশ্র অর্থনীতি। আমাদের দেশে যেহেতু মিশ্র অর্থনীতি, তাই আমাদের দেশে এই উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয় তা পরিলক্ষিত হয়, অর্থাৎ ধনতন্ত্রের এই বৈশিষ্ট্য আমাদের দেশের অর্থনীতিতে রয়েছে। ভোক্তার সার্বভৌমত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব পরিলক্ষিত। ভোক্তা কি ভোগ করবে তা ভোক্তা নিজেই পছন্দ করে। আর আমরা জানি ভোক্তা সবসময় চায় অল্প দামে সর্বোচ্চটা ভোগ করতে, আবার বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে। এভাবে ভোক্তা ও ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম কষাকষি হয়, কারণ বিক্রেতা চায় বেশি দামে বিক্রয় করতে এবং ক্রেতা চায় কম দামে দ্রব্যটি ক্রয় করতে। এই দাম কষাকষির ফলে একটা দাম নির্ধারিত হয়, যাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম। অর্থাৎ এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। স্বয়ংক্রিয় দাম বলতে যে দাম আপনি নির্ধারিত হয়, পূর্ব থেকে নির্ধারিত থাকে না বা কেউ এ দামের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় দাম নির্ধারিত হয় ক্রেতা ও ভোক্তার দর কষাকষির মাধ্যমে। ভোক্তা সব ক্ষেত্রেই চায় কম দামে দ্রব্য ভোগ করতে, আর ক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে। এ কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির ফলে দাম নির্ধারিত হয় বলে এই দাম ব্যবস্থাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যা এই ধনতান্ত্রিক অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রতিযোগিতা বিদ্যমান। যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বেসরকারিভাবে অর্থব্যবস্থা পরিচালিত হয়, অর্থাৎ ব্যক্তি নিজেই অর্থব্যবস্থা পরিচালিত করে, এ কারণে এক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা দেখা যায়। একই পণ্যের সমকক্ষ অনেক পণ্য উৎপাদিত হয় এবং সকলে চায় অধিক মুনাফা অর্জন করতে। এ কারণে বিভিন্ন উৎপাদক প্রতিষ্ঠান অথবা উৎপাদকের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। আবার ক্রেতার ক্ষেত্রেও ক্রেতার ভিতরে অনেক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। যেহেতু ব্যক্তিগত উদ্যোগে এই অর্থব্যবস্থা পরিচালিত হয়, তাই এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের অসম বন্টন, যা নেতিবাচকই বলবো, কারণ এক্ষেত্রে দেখা যায় এক শ্রেণীর লোকের হাতে প্রচুর পরিমাণ অর্থ এবং অন্য শ্রেণীর লোকের অবস্থা খুবই শোচনীয় থাকে। এই কারণে এই অর্থব্যবস্থায় সম্পদের অসম বন্টন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ, আমি এই জায়গায় দুইটা চিত্র দেখিয়েছি, একটার ভিতরে একজনের প্রচুর পরিমাণ অর্থ দেখা যাচ্ছে এবং অন্য আরেক পাশে অসহায় মানুষ যারা ঠিকমতো খাবার পায় না, রাস্তায় খাবারই করছে, অর্থাৎ সম্পদে অসম বন্টন লক্ষিত হয়। এক্ষেত্রে এক শ্রেণীর লোক ধনী থেকে আরও ধনী হয় এবং অন্য শ্রেণীর লোক গরিব হতে থাকে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় লক্ষ্য করা যায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা। আমরা আগেই বলেছি, যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত, অর্থাৎ বেসরকারিভাবে পরিচালিত, তাই সকলেই চায় অধিক মুনাফা অর্জন করতে। অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে যে ক্ষেত্রে মুনাফা অধিক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে সেখানেই সবাই বিনিয়োগ করে। যেমন বর্তমানে বাংলাদেশে আমাদের পোশাক শিল্পের বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুনাফা লাভের আশায় বিক্রেতাগণ ভালো পণ্য যেমন উৎপাদন করে, তেমনি প্রতিযোগিতার সম্মুখীন হয় এবং তারা সর্বক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য থাকে মুনাফা অর্জন। একটু আগেই বলেছি, মুনাফা অর্জনই হচ্ছে এই অর্থব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। এ কারণে মুনাফা অর্জনের জন্য অনেক সময় একটি দেশের জনগণ বা উৎপাদক প্রতিষ্ঠান অন্য দেশে গিয়ে উৎপাদন করে। যেমন আমাদের দেশে বাইরের অনেক দেশের থেকে
উৎপাদক প্রতিষ্ঠান এসে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করছে, কারণ আমাদের দেশে কম মূল্যে শ্রম পাওয়া যায়, যে কারণে আমাদের দেশে পোশাক শিল্প খুব দ্রুত অগ্রগতি সাধিত হচ্ছে। বাহিরের দেশের জনগণ আমাদের দেশে এসে পোশাক শিল্পে বিনিয়োগ করার কারণ হচ্ছে অধিক মুনাফা অর্জন। এই যে অন্য দেশ থেকে লোকজন আরেক দেশে এসে মূলধন বিনিয়োগ করে, একে বলা হয় মূলধন রপ্তানি, যা অর্থনীতির ব্যবস্থার ধনতান্ত্রিক অর্থনীতিতে লক্ষ্য করা যায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সবচেয়ে মর্মান্তিক যে বৈশিষ্ট্য তা হচ্ছে শোষণ। এক্ষেত্রে ধনীরা সবসময় গরিব শ্রেণীকে শোষণ করে আসছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ধনীরা দিন দিন ধনী হতে থাকে এবং গরিবরা আরও গরিব হতে থাকে, এবং ওই গরিব শ্রেণীকে শোষণ করে ধনী শ্রেণী দিন দিন আরও বড়লোক হয়। অর্থাৎ আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম তা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। সবাই এই লেকচারটা দেখে এই প্রশ্নটা নোট করবে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কাকে বলে, বৈশিষ্ট্য নোট করবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে দুইটি দেশের কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে, অথবা দুইটি দেশের ক দেশ খ দেশ এমন দুইটি দেশ দেওয়া থাকে, ওই দেশের কিছু কথা বলা থাকে উদ্দীপকে। তারপরে ওই উদ্দীপক থেকে তোমাকে বুঝতে হবে এটা কোন অর্থনীতির কথা বলা হয়েছে। প্রশ্নটা এমন থাকে যেমন ধরো ক দেশ কথা বলা হয়েছে এবং ক দেশে কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে, খ দেশের কিছু অর্থনৈতিক বৈশিষ্ট্য বলা হয়েছে। পরে তোমাকে প্রশ্ন করা হয় ক দেশটি কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এক্ষেত্রে তুমি যদি বৈশিষ্ট্যগুলো তোমার জানা থাকে তাহলে তুমি এর অ্যান্সার করতে পারবে। আবার কখনো কখনো দুটি দেশের মধ্যে তুলনা করতে বলা হয়, সেক্ষেত্রেও তোমাকে বৈশিষ্ট্য জানতে হবে। প্রশ্ন হয় দুইটি দেশের মধ্যে কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভালো বা উন্নত। এই সকল প্রশ্নের উত্তরের জন্য তোমাকে অবশ্যই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। যাই হোক, আজকে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।